দেখুন, আমরা যারা পেঁয়াজ চাষ করেছি অনেকে বীজ বপন করেছি অথবা কেউ কেউ রোপণ করেছি। তা যারা বীজ বপন করেছি ধীরে ধীরে চারাটা বাড়ছে, অর্থাৎ ৩৫ দিনের দিকে আগাচ্ছে। তারপর আমরা কি করব, চারা মারার পর জমিটা কুপিয়ে দিয়ে শুকানোর পর সেচ দেব। আর যারা রোপণ করেছি সেক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে গাছটা সেট হচ্ছে, মাটির সঙ্গে সেট হচ্ছে, শিকড়টা ছাড়ার কাজ শুরু হয়েছে। তারপরে মাটিটা যখন ফাটবে, নিড়িয়ে দেওয়ার পর, ঘাসগুলো নির্মূল করার পর আমরা প্রথম সেচের দিকে যাব। আর তখনই কিন্তু আমাদের দরকার হবে প্রথম সার ব্যবস্থাপনা। এই প্রথম যে সার ব্যবস্থাপনা পেঁয়াজের, মনে রাখবেন এটা হচ্ছে সবথেকে শক্তিশালী। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সারের সঙ্গে আপোষ করবেন না। এই ক্ষেত্রে আমরা যদি সঠিক একদম হিসাব করে পাই টু পাই প্রত্যেকটা উপাদান গাছকে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আর পরবর্তীতে তেমন কোনো সার লাগে না। এটাই কিন্তু প্রধান চাপান, মাথায় রাখবেন। তো এই সময় আমরা সারের সঙ্গে কোনো আপোষ করব না, সঠিক উপাদানগুলো আমরা গাছকে দেব। তো আমরা কোন কোন উপাদানগুলো এই মুহূর্তে হাতের মাথাতে রাখবো প্রথম চাপানের জন্য, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। এবার কোন কোন উপাদানগুলো, সেটা এনপিকে মূলত সে কথা আমি বলছি না। এইবার যেগুলো আনুষঙ্গিক আমাদের দিতে হবে, কিছু বায়োস্টিমুল্যান্ট, কিছু আমাদের গাছের অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, কিছু আমাদের ছত্রাকনাশক, কিছু যেটা আমাদের গাছকে রোগের হাত থেকে বাঁচাবে, শিকড়ের রোগের হাত থেকে, তেমন কিছু কীটনাশক। তো এই রকম যে মিশ্রণগুলো এখানে আপনাকে সারের সঙ্গে মেশাতে হবে, যে উপাদানগুলো, সেটা নিয়েই আজকের ভিডিও শেষে আপনাদের অবশ্যই জানাবো আপনারা এনপিকে হিসাবে কোন সারটা দিলে সব থেকে ভালো কাজ করবে। আর ইউরিয়া এই মুহূর্তে প্রথম চাপানে আপনারা কি দেবেন, একটা প্রশ্ন। ইউরিয়ার পরিবর্তে তাহলে কি দেওয়া যায়, এরকম নানা প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত আপনারা কি দিচ্ছেন সেটা জানাবেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম চ্যানেলে আসলেন, প্রথম আপনারা এই ভিডিওটা দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরপর এরপরে পেঁয়াজের পরিচর্যা চলতে থাকবে। আপনারা গত বছর, তার আগের বছরের ভিডিওটাও দেখতে পারেন। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এই বছরের যেগুলো বলছি সেটা আপনারা মিলিয়ে এবং নিজের অভিজ্ঞতার সঙ্গে সুন্দর সার ব্যবস্থা তৈরি করুন এবং জমিতে প্রয়োগ করুন। পেঁয়াজের গাছগুলো দেখবেন সবার থেকে আলাদা হয়ে উঠবে। এইবার যে উপাদানগুলো 1, 2, 3, 4 করে বলবো, এটা ভালো করে শুনবেন আর প্রয়োজনে আপনারা নোট করে নিতে পারেন। তারপরে আপনি নিজে নিজেই ভাবুন, ভেবে আপনার যদি মনে হয় এটা আমার দেওয়ার দরকার নেই বা কী কারণে দেওয়ার দরকার আছে, ভিডিও দেখার পর আপনি সেটা অমিট করতে পারেন, বাদ দিতে পারেন, অথবা সংযোজন করতে পারেন আপনার সার ব্যবস্থার সঙ্গে। তো প্রথম যে উপাদান 1 নম্বরে রাখবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড, মাটির ফাঙ্গিসাইড। তো এই মুহূর্তে মাটির ফাঙ্গিসাইড আমাদের কিন্তু দিতে হবে। কেন দিতে হবে? দেখুন, পেঁয়াজের যখন আমরা প্রথম চাপান দেওয়ার পর অনেক গাছ উঠছে, এইবার কিছু কিছু গাছ দেখবেন বসে যায়, পাতা হলুদ হয়ে নিচে বসে যায়। গাছটা যখন উপরে তুলবেন, নিচে চাপ দিয়ে দেখবেন একটা পচা টাইপের ভাব হয়, ছত্রাকদের আক্রমণ হয়, আর গোড়াটা কালচে, মানে পেঁয়াজের যে কভারটা সেটা কালার হারিয়ে কালচে কালার মতো হয়ে যায়। তো এই মাটির যে ছত্রাকবাহিত সমস্যা সেটা মেটানোর জন্য অবশ্যই আমরা মাটিতে 200 গ্রাম, মনে রাখবেন 200 গ্রাম থাইফনেট মিথাইল, আমি টেকনিক্যালের কথাগুলো মূলত বলছি, কিছু ওষুধের নামও বলবো। থাইফনেট মিথাইল, যেটা থেমিফিট টাটা কোম্পানির, অথবা রোকো, এটা সুমিটোমো কোম্পানির পাওয়া যায়, 200 গ্রাম দেবেন। অথবা ব্যাবিস্টান, সবার পরিচিত, এই ব্যাবিস্টান দিতে পারেন, এটাও আপনারা 200 গ্রাম দেবেন। আরেকটা আছে জাফরু, মাটির ফাঙ্গিসাইড, হেক্সাকোনাজল 5%, যেটা দানাদার আকারে পাওয়া যায়, সেটা টাটা কোম্পানি দিতে পারেন, সেটা 1 কিলো ডোজ। বাংলাদেশে এসিআই ক্রপের অথবা অটো ক্রপের আপনারা যে কোনো একটি ব্যবহার করুন, অটো স্টিন এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার মাটির ফাঙ্গিসাইড। মাটির ফাঙ্গিসাইডের পরে 2 নম্বর যে উপাদানটা দেবেন সেটা হচ্ছে কীটনাশক। এটাও কিন্তু মাটিতে আমাদের প্রয়োগ করতে হবে। তো মাটির দেখবেন পচা বাদেও শিকড় যদি নিচ থেকে নষ্ট করে দেয়, শিকড় যদি কেটে দেয়, তাহলে কিন্তু আপনার গাছগুলো কিন্তু বাড়তে পারবে না। কিছু গাছ দেখবেন সুন্দর বাড়ছে, কিছু কিছু গাছ ধীরে ধীরে বসছে আর সেরকম মনের মতো বৃদ্ধি হচ্ছে না। তো শিকড় যেন ড্যামেজ না হয় তার জন্য মাটিতে অবশ্যই কীটনাশক দেবেন। 2 রকমের দেওয়া যায়। একটা হচ্ছে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস 10% গ্র্যানুলি দানাদার আকারে। ক্লোরোপাইরিফস দেখতে পাচ্ছেন, এটা ফরেক্স 10%। এই যে ক্লোরোপাইরিফস, টেকনিক্যালটা দেখে নিন, ক্লোরোপাইরিফস 10%। এটা বিঘাতে আপনারা 1 থেকে 1.5 কেজি দিতে পারেন, 1 কেজি দিলেও যথেষ্ট, 1.5 কেজি সর্বোচ্চ দিলে ভালো কাজ হয়। তো এই ক্লোরোপাইরিফস দিতে পারেন, অথবা প্লেন ফিপ্রোনিল যেটা পাওয়া যায়, ফিপ্রোনিল রিজেন্ট নামে পাওয়া যায়, বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন
তারা ক্লোরোপাইরিফাস আপনাদের ওখানে কোন টেকনিক্যালে পাওয়া যায় নিচের কমেন্টে আপনারা লিখবেন, কারণ কমেন্ট সেকশন অনেকে পড়েন, তারা কিন্তু সঠিক ভালো যে ক্লোরোপাইরিফাস সেটা সংগ্রহ করতে পারবেন। তো কীটনাশক 1 কিলো করে সর্বোচ্চ 1.5 কিলো আপনারা দিতে পারেন। 2 নম্বর উপাদান আপনাদের জানালাম। 3 নম্বর হচ্ছে এই যে প্রচণ্ড কুয়াশা পড়ছে এবং ঠান্ডা পড়ছে, শিকড় জাস্ট ছাড়ছে, তাই না? তো আমাদের এই শিকড় ছাড়া গাছের ভিতরে যে শক্তি দরকার হয়, তো সেটা আমাদের বাইরে থেকে প্রদান করতে হবে। সেটা হচ্ছে বায়োস্টিমুল্যান্ট, গাছের জৈব উদ্দীপক। যখনই আপনি এটা ওপর থেকে প্রয়োগ করবেন, মাটিতে দেবেন, গাছ কিন্তু একটু নড়ে চড়ে বসবে, ভিতরে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বৃদ্ধি সমেত সেটা কিন্তু নড়ে চড়ে বসবে, সেটা কিন্তু একটু আপনার বুস্ট হবেই। এই জন্যই তো বায়োস্টিমুল্যান্ট, জৈব উদ্দীপক, গাছটাকে নাড়িয়ে দেবে মানে বৃদ্ধি পাওয়ার জন্য। তা সেটা হিসাবে আমি এখনও পর্যন্ত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান্ডার প্লাস, রামসাইডসের অল ইন ওয়ান্ডার প্লাস। এটা আপনারা দিন। পরিবর্তে যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা বায়োভিটেক্স ব্যবহার করতে পারেন। তাও যদি না পান তাহলে সাগরিকা Z++ সেটাও দিতে পারেন। তাহলে 3 প্রকারের বেস্ট আপনাদের জৈব উদ্দীপকের কথা বললাম। বিঘাতে 1.5 কেজি হারে দেবেন। কারণ এগুলো কী দিয়ে তৈরি জানেন? এগুলো সিউইড থেকে তৈরি হয়, সামুদ্রিক শৈবালের দেহর নির্যাস থেকে তৈরি হয়। ভিতরে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো অ্যাড করা থাকে। আর যে ফাইটোকেমিক্যালসগুলো থাকে, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিনের হরমোন, যেটা শৈবালের দেহে থাকে, সেটা এর ভিতরে মেশানো থাকে। আর অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে এই যে অনেকগুলো উপাদানগুলো বললাম না, বিশেষ করে ফাইটোকেমিক্যাল আর অ্যামিনো অ্যাসিড সিউডের দেহে যেটা পাওয়া যায়, সেটাই আপনার গাছকে বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য আপনারা অবশ্যই বায়োস্টিমুল্যান্ট 1 থেকে 1.5 কিলো দেবেন। গেল 3 নম্বর উপাদান আপনাদের জানালাম। বাংলাদেশে আপনারা কি দেবেন? যেটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি, ইনথেপা কোম্পানির জামাম। এই জামামের ভিতরে সামুদ্রিক শৈবালের নির্যাস দিয়ে তৈরি আপনার জৈব পদার্থ, জিব্বেরেলিক অ্যাসিড আর একটা অ্যালজিনিক অ্যাসিড আছে। এই 3টে আপনার কিন্তু ফসলের বৃদ্ধিতে সহায়তা করবে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়াবে। আর যে সারটা আপনি প্রয়োগ করছেন না, সেই সার মানে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে খাবারটা নিতে পারবে মাটি থেকে, মানে খাদ্য উপলব্ধ করাবে। তো এটা আপনারা বিঘা প্রতি কতটুকু দেবেন? 1 বিঘা জমিতে আপনারা যদি সারের সঙ্গে মেশান সেটাই বেটার হবে। সেটা হচ্ছে আপনার 250 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। 4 নম্বর যেটা মাটিতে না দিলেই নয়। আপনারা হয়তো ভাবছেন লম্বা লাইন পড়ছে, ঠিক না? কারণ পেঁয়াজের এটাই কিন্তু খরচ। পেঁয়াজের যত খরচ সেটা কিন্তু প্রথম চাপান সব থেকে বেশি খরচ। তারপরে তো কদিন বাদে গাছগুলো দেখবেন একদম বাড়তে শুরু করবে, তারপরে 60 থেকে 70 দিন বাদে দেখবেন রিভার্স নিচের দিকে নামতে শুরু করবে, পেঁয়াজটা গঠন শুরু হয়ে যাবে। তো প্রথম থেকে আপনি যদি গাছের গঠন ঠিক না করতে পারেন, যদি স্টোরেজ না বাড়াতে পারেন, এরকম আঙুলের মতো মোটা মোটা গোড়াটা না করতে পারেন, তাহলে পেঁয়াজ কোথায় পাবেন? সেখানে ফলন পাবেন না। এই জন্য এই সময়টায় প্রথম চাপানের ক্ষেত্রে কোনো কার্পিণ্য করবেন না। তাহলে এইবার আপনাদের জানাই, সেটা হচ্ছে অবশ্যই মাইকোরাইজা আর হিউমিক, দুটো একসঙ্গে বলছি, আমি আলাদা করে বলবো না। মাইকোরাইজা আর হিউমিক এই দুটো যখন আপনি একসঙ্গে মেশাবেন, এদের দুটোরই অ্যাক্টিভিটি বেড়ে যায়, মানে খুব সুন্দর কাজ করে। মাইকোরাইজাটা কি? একটা ছত্রাক, উপকারী ছত্রাক। মাটির ভিতরে এরা কি করে জালের মতো বিস্তার লাভ করে। মানে যে সারটা, প্রচুর তো সার দিতে হয়, পেঁয়াজ এমনি গাছে প্রচুর সার পছন্দ করে। তো যখন প্রচুর সার আপনি দিচ্ছেন, এবার যদি শিকড়ে সেটা উপলব্ধ না হয়, কারণ ওই যে সারগুলো দেবেন ওর ভিতরে অনেক অচল দানা থাকে, ফসফরাস, জিঙ্ক, তারপরে সিএল, এরকম বিভিন্ন দানা কিন্তু যেগুলো অচল, যেখানে পড়বে সেখানেই থাকে, ছড়াতে পারে না। তো গাছের শিকড় যেন প্রত্যেকটা খাদ্য উপাদানের কাছে পৌঁছাতে পারে, যদি নাও পৌঁছায় সেই কাজটা কী করে দেয়? মাইকোরাইজা করে দেয়। এই যে মাইকোরাইজা নিচে হাইফি গঠন, তারপরে মাইসেলিয়াম গঠন করে আপনার একেবারে জাল বিস্তার করে প্রত্যেকটা শিকড়ের সঙ্গে খাদ্যের কানেকশন বানিয়ে দেয়। নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য যেরকম সেতু তৈরি হয়, কানেকশন, সংযোগ, তেমনই সারের সঙ্গে শিকড়ের সংযোগ স্থাপন করে হচ্ছে এই মাইকোরাইজা। এই জন্য আপনারা অবশ্যই এটা দেবেন। 1 বিঘাতে 1 কিলো, 1 বিঘাতে 1 কিলো দেবেন। আর এর সঙ্গে আর 1 কিলো মেশাবেন, সেটা হচ্ছে হিউমিক। কিন্তু হিউমিক আপনারা দেখে নেবেন, বাংলাদেশে হিউমিস্টার পাওয়া যায়। আর একটা বিষয়ে, মাইকোরাইজা বাংলাদেশে কী নামে পাওয়া যায় আমি কিন্তু এখনও জানি না, সেটা আপনারা জানাবেন কমেন্টে। মাইকোরাইজা উপকারী ছত্রাক।
হিউমিক 1 কেজির কথা বলছি, কিন্তু এটা দিতে হয় 100 গ্রাম। এটা হচ্ছে ইনজেক্ট, ইনজেন কোম্পানির ইনজেক্ট। এটা দিলে আপনার অ্যাডভান্টেজ পাওয়া যায়, ফুলভিক অ্যাসিড আছে, পটাশিয়াম অক্সাইড আছে, আর আছে হিউমিক 60 থেকে 70% আছে, একদম পিওরেস্ট ফর্মে। তো এটা মাত্র 100 গ্রাম লাগে, ছোট ছোট দানা। যখন সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেবেন, যেখানে এক একটা দানা পড়বে, জল যখনই যাবে কালো হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। তো এই দুটো আপনারা অবশ্যই দেবেন। হিউমিক মাটির পিএইচ ব্যালেন্স ঠিক করবে, মাটিকে একদম ভুরভুরে করে দেবে, ধীরে ধীরে মাটির স্ট্রাকচার চেঞ্জ করবে, আর শিকড় তার ভিতর দিয়ে চলাচল করতে সাহায্য করবে, মানে শিকড়ের বিস্তার ঘটাতে খুব সহায়তা করবে। তো মাইক্রোরাইজ আর হিউমিক এই দুটো হচ্ছে মিশিয়ে অবশ্যই দিন। এবার আসি অনুখাদ্য। অনুখাদ্য হিসাবে মানে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আমি পার্টিকুলার একটার কথা বলবো না, এখানে আমি মোট 3টে উপাদানের কথা বলবো, যে 3টে উপাদান আপনাকে দিতে হবে। আপনারা সবাই জানেন, দেখুন এই 3টে কিন্তু দিতেই হবে। 1 নম্বর হচ্ছে জিঙ্ক। আর এক্ষেত্রে একটা মাথায় প্রশ্ন আসে, তাই তো আমি যে এনপিকে দেবো তার ভিতরে ফসফরাস নেই, তো ফসফরাস থাকলে তো বিক্রিয়া করবে, তাহলে তো সমস্যা, তাহলে জিঙ্কের কাজও পাবো না, ফসফরাসের কাজও পাবো না। তাহলে 1 নম্বর হচ্ছে জিঙ্ক, কিন্তু এই সময় আমাদের দরকার গাছে খুব দিতে হবে। 2 নম্বর হচ্ছে বোরন, আর 3 নম্বর হচ্ছে সালফার। এই 3টে আপনাদেরকে কিন্তু দিতে হবে। তো প্রথম যে জিঙ্কের কথা বলবো সেটা এই যে 21% জিঙ্ক পাওয়া যায় বিঘাতে, আপনারা 2 কিলো দেবেন। 3 কিলো সর্বোচ্চ দেওয়া যায়, কোনো সমস্যা নেই, 2 কিলো দিলেও চলবে। তো এই জিঙ্ক হচ্ছে 21%, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটা দেখুন, এটা ইন্দোরামার পরশ যেটা সার পাওয়া যায় না, তার জিঙ্ক। জিঙ্কটা এই জিঙ্কটা সত্যি খুব সুন্দর। তো যখনই জিঙ্ক নেবেন, এটা লোকাল বিভিন্ন কোম্পানি তৈরি করে, আপনি চেষ্টা করবেন একটা ভালো কোম্পানি দেখে, তাহলে কাজটা ভালো পাবেন। এটা হচ্ছে আপনার 21%, বিঘাতে 2 কিলো। বাংলাদেশে আপনাদের জিঙ্কের পার্সেন্টেজ বেশি থাকার কারণে আপনারা 1.5 কিলো 1 বিঘাতে ব্যবহার করবেন। মনোজিঙ্ক, নাপকো জিঙ্কের মতো এরকম বিভিন্ন কোম্পানির পাবেন। এবার হচ্ছে সালফার 1 কেজি, 1 বিঘাতে 1 কেজি দিতে হবে। এটা সিনজেন্টার, বাংলাদেশে থিওবিট পাওয়া যায়, আর আমাদের এখানে থায়োনিউট্রি পাওয়া যায়। তো এটা 500, এর একটু দামটা বেশি পড়ে, মোটামুটি 240 টাকা 1 কিলো পড়ে, বিঘাতে 240 টাকা, আর বাদবাকি 130 টাকায়, যেরকম উইল সাল্ফ 130 টাকা কিলোতে পেয়ে যাবেন উইলউড কোম্পানির। তো এই সিনজেন্টা কোম্পানির কাজ তো বেশি হবেই, মানে ব্র্যান্ডেড কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সারা বিশ্ব জুড়ে এদের বাজার। বাংলাদেশে আপনারা থিওভিট নামে পেয়ে যান, আমরা এখানে 1 কিলো 240 টাকায়, আপনাদের ওখানে কততে কেনেন কমেন্টে জানাবেন। তো এটা অবশ্যই 1 কিলো আপনারা দেবেন। বাংলাদেশে বিএসএফ কোম্পানির কমুলাস পাওয়া যায়, সেটাও কিন্তু 80%। তাহলে জিঙ্ক গেল আর সালফার গেল। আর একটা উপাদান কথা বলবো, সেটা হচ্ছে বোরন। আর বোরনের ক্ষেত্রে অনেকে দেখুন 10.5% আপনারা নাও পেতে পারেন, ঠিক না? 10.5%, যেটা মাটিতে দেওয়ার জন্য, আর উপরে স্প্রে করার জন্য 20%। তো 20% দিলেও তো চলবে, 20% দিলে মাটিতে ডোজ হাফ হয়ে যাবে, সেটা 500 গ্রাম 1 বিঘাতে। আর যদি আপনি 10.5 দেন, তাহলে সেক্ষেত্রে 1 কিলো। তাহলে এখানে আছে নিউট্রিক্লিক বোরনের, এই যে বোরন 20%, এটা 600 গ্রাম আপনারা কালেকশানে রাখবেন 1 বিঘা জমির জন্য। তাহলে এই ছিল মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে দেখুন কটা ভাগ করেছি দেখেছেন। কীটনাশক ভাগ করলাম একটা, 2 নম্বর ভাগ করলাম কি ছত্রাকনাশক, 3 নম্বর আপনার একটা জৈব উদ্দীপক, 4 নম্বর হিউমিক আর মাইক্রোরাইজা, দুটো একসঙ্গে রাখলাম, 5 নম্বর হচ্ছে অনুখাদ্য। আপনি একটাকেও এড়িয়ে যেতে পারবেন না। আপনি বলুন তো কোনটা এড়াবেন? যদি আপনি, অনেকে হয়তো কমেন্টে লিখবেন যে অনেক সার দেওয়া হচ্ছে, মানে এটাই তো প্রধান সার, এরপরে আপনি আর সার কখন দেবেন? পেঁয়াজে তো রসুনের মতো বারবার মানে সেচ দেওয়ার ব্যবস্থাপনা থাকে না, বারবার দেওয়া যায় না, আর লাস্টে তো তেমন বেশি সারও লাগে না। তাহলে এই জন্য এই সময় এগুলো দেবেন। আর একটা বিষয়, এইবার সারের কথা আপনাদের একটু বলি। দেখুন, সার হিসাবে ইউরিয়া দেবেন না। এখন আপনারা অনেকে ইউরিয়ার সঙ্গে পটাশ দেন, 46% নাইট্রোজেন। গাছ যখনই পায় না তখনই খুব বৃদ্ধির হারটা খুব তাড়াতাড়ি হয়, আর যখনই অতিরিক্ত বৃদ্ধি হয় তাকে মাঝের এই যে গ্যাপটা না, এই গ্যাপটা বেড়ে যায়, নল মতো হয়ে যায় উপরে, আর যখনই নল মতো হবে নিচে কিন্তু পেঁয়াজটা ভালো হবে না। এই জন্য ইউরিয়া যদি প্রথম সেচে আপনারা এড়িয়ে যেতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। দেখবেন এই ভিতরের এই যে লেন্থটুকু না, মাটি থেকে উপরের যে নলটা, লেন্থ যদি ছোট হয় পেঁয়াজ গোল হবে এবং দেখতে ভালো হবে এবং টাইট হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া যদি এড়ানো যায়, এর পরিবর্তে কি অ্যামোনিয়াম সালফেট, বাংলাদেশে অ্যামোনিয়া নামে পাওয়া যায় এসিআই ক্রপের, যেটা তার ভিতরে ইউরিয়া আছে কিন্তু 23% অ্যামোনিক্যাল ফর্মে, আর আছে হচ্ছে ওর ভিতরে সালফার 23% থাকে।
তাহলে এটা যদি দেওয়া যায় এক্সট্রা দেখুন সালফার পাওয়া যায়, ওই জন্য আপনাদের সালফার 1 কেজি দিতে বলেছিলাম, আর বাদবাকি সালফার সেখান থেকে পূরণ হবে। তাহলে এটা কত দেওয়া যায়? অ্যামোনিয়াম সালফেট 1 বিঘাতে আপনারা 6 কেজি দেবেন, 6 কেজি, 6 থেকে 7 কেজি। আর ইউরিয়াও দিতে পারেন সঙ্গে। নাইট্রোজেনের আরেকটু চাহিদা পূরণ করার জন্য যে ডোজটুকু আপনি দিতে চাইছিলেন সেটা হাফ বা তার একটু কম করে দিলেন, ইউরিয়া করে দিলেন 6 কেজি। তাহলে 6 কেজি ইউরিয়া সঙ্গে আপনি এন্ট্রি করলেন কার? 6 কেজি অ্যামোনিয়াম সালফেটের গেল। তাহলে এখানে নাইট্রোজেন সঙ্গে এক্সট্রা কিছু সালফার পেলেন। এইবার আসি ব্যালান্স সারের কথা। আমাদের এখানে 10-26-26, প্রথম চাপানের ক্ষেত্রে 10-26-26 এটা দিয়ে দিন আপনার। আর কিছু তাহলে ওই ভাগ ভাগ করে মেশাতে হবে না, মেশানোই আছে। 10% নাইট্রোজেন কম আছে বলে বাকিটা আমরা অ্যামোনিয়াম সালফেট আর কিছু ইউরিয়ার ভিতর দিয়ে পূরণ করলাম। আর 26% ফসফরাস আছে, আর 26% পটাশ যথেষ্ট পরিমাণে আছে। তবুও আপনি যদি মনে করেন 4 কিলো পর্যন্ত পটাশ দিতে পারেন, তাহলে গাছ কিন্তু স্ট্রেংথ একদম টনটনে গাছ থাকবে, রোগব্যাধি কম লাগবে। 4 কিলো পটাশ অ্যাড করে দিতে পারেন, এর সঙ্গে আবার নাও দিতে পারেন। 4 কিলো দিলে ওই যে অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়া দিচ্ছেন তার প্রোটেকশন হিসাবে কিন্তু কাজ করবে। বাংলাদেশের চাষি ভাই 10-26-এর বদলে আপনারা কি দেবেন? আপনারা রত্ন দেবেন, সেখানে 10, 15, 20, 6 এই অনুপাতে মেশানো আছে। আমাদের 10-26-26, আপনাদের 10, 15, 20, 6। দেখুন নাইট্রোজেন 10ই আছে, আর ওখানে আপনার সামান্য কম আছে ফসফরাস, দরকার নেই। আপনি তো প্রথমে জিপসাম অথবা টিএসপি অথবা ডিএপি দিয়ে মাটি তৈরি করেছিলেন, তো সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথাই না, ফসফরাসের চাহিদা পূরণ হয়েছে। আর পটাশ 20% আছে, আপনিও এখানে 4 কেজি মতো পটাশ এক্সট্রা অ্যাড করবেন, ব্যাস। রত্ন সারটা অবশ্যই দেবেন, আর বাদবাকি যা বললাম একই রকমভাবে আপনারা চালাবেন। 10-26-26-এর কথা বললাম, তো ভিতরে যে 26% এইটা সমস্যা সৃষ্টি করতো কার সঙ্গে? জিঙ্কের সঙ্গে। কিন্তু সমস্যা সৃষ্টি করবে না এই কারণেই, আপনি তো সেচের আগে দিচ্ছেন। তো সেচের আগে যখন দিচ্ছেন না, তখন এর জলের সংস্পর্শে আসা মাত্র গুলে যাবে এবং মাটির ভিতরে মিশে যাবে। কিন্তু ওই দানাটা, যে দানা সার ছিল, সেটা কিন্তু গুলবে না, অত তাড়াতাড়ি গলবে না, সহজে গলে না। আর একটা বিষয়, আপনারা যে ইউরিয়াটা বলছিলাম না 6 কিলো, সব থেকে ভালো কাজ পাবেন যদি সেচের আগে না দিয়ে আপনি যখন পাভার হবে 3 থেকে 4 দিন বাদে উপরে ছেটাবেন, মানে হালকা নরম থাকবে, তখন যদি ইউরিয়া ছেটান, সেই ইউরিয়াটা সব থেকে কাজ বেশি পাবেন। এবং অ্যামোনিয়াম সালফেট যেটা, সেই অ্যামোনিয়াম সালফেটও আপনারা লাস্টে মেশাবেন, সেচের পরে দেবেন। এটা হচ্ছে সব থেকে বেটার টেকনিক হবে সার ব্যবস্থাপনার, এবং প্রত্যেকটা সারের কাজ আপনি খুব সুন্দরভাবে পাবেন। তাহলে বাংলাদেশে আর আমাদের এখানে এটাই ছিল সর্বোৎকৃষ্ট মানের সার ব্যবস্থাপনা, একদম সাইন্টিফিক। পেঁয়াজের ক্ষেত্রে এই সারগুলোই গাছে প্রথম চাপানের ক্ষেত্রে চাই, এবং গাছের বৃদ্ধি সুষমভাবে তুলে ধরার জন্য এটাই, এর বিকল্প নেই। ভালো লাগলে আপনাদের বন্ধু কৃষকদের কাছে বিষয়টা শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে দেখা হবে।